এইখানে তো হাসিনার আমলে 15 বছর টুপিদারি দেখলে পিটায় মারা হয়েছে। এইখানে তো নির্যাতিত ছিল এই অংশটা। জামাতি ইসলাম একটা ইলেকট্রাল পলিটিক্স করে এবং জামাতি ইসলামকে মানুষ যে ধরেন ভালোবাসে, পছন্দ করে, এর কিন্তু একটা বড় কারণ ইসলামের কারণে। বিজেপি যখন হিন্দুত্ববাদী রাজনীতি করবে, অ্যান্টাই মুসলিম, তখন সেটার একটা রিয়াকশন আমাদের এখানে তৈরি হওয়ার, ভারতেও হতে পারে, আমাদের এখানে তৈরি হওয়ার সম্ভাবনা আছে। সম্প্রতি একটা সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ডানপন্থী রাজনীতির উত্থান তিনি দেখছেন এবং এতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। এখন ডানপন্থী রাজনীতির উত্থান কি আসলেই আশঙ্কার বিষয়? মানে একটু ডিফাইন করতে হবে। সারা পৃথিবীতে ডানপন্থী রাজনীতি আছে। ডানপন্থী রাজনীতি বিভিন্ন কিছুকে ভিত্তি করে হয়। যেমন ট্রাম্প একটা ডানপন্থী রাজনীতি করেন, তার হোয়াইট সুপ্রিমেসি, ওর সাথে ধর্ম সেভাবে নাই, মূলত একটা রেশিয়াল সুপ্রিমেসি। ভারতে আবার ধর্মভিত্তিক ডানপন্থী রাজনীতি আছে, হিন্দুত্ববাদী। আমাদের এখানে ধর্মভিত্তিক ডানপন্থী রাজনীতি, এবং ডানপন্থাও কিন্তু একটা স্পেকট্রাম। ডানপন্থা একটা হার্ডকোর মনোলিথিক বিষয় না, অনেক রকম ডানপন্থা আছে। প্রাথমিকভাবে আমরা যদি ভাগ করি, সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল যে ফ্রেমওয়ার্ক, সেটা মেনে রাজনীতি করে এরকম কিছু দল আছে যারা নির্বাচনে যায়, ভোট করে। আবার কিছু রাজনৈতিক দল আছে যারা এই প্রসেসটাকে হারাম বলে, গণতন্ত্র। এক্সট্রিম বা ফার রাইট একটা গ্রুপ আছে পৃথিবীতে, কিন্তু ফার রাইটেরও উত্থানের যথেষ্ট মানে টেন্ডেন্সি আছে, এবং আমাদের দেশে ফার রাইটের উত্থানের একটা বড় কারণ আমাদের উল্টো পাশে বিজেপির থাকা। মানে আপনি বিজেপি যখন হিন্দুত্ববাদী রাজনীতি করবে, অ্যান্টাই মুসলিম, তখন সেটার একটা রিয়াকশন আমাদের এখানে তৈরি হওয়ার, ভারতেও হতে পারে, আমাদের এখানে তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এখন ডানপন্থা যদি কনস্টিটিউশনাল ডানপন্থা হয়, দ্যাটস কোয়াইট ওকে, এটা থাকবে, এটা থাকে এবং সে ভোটে আসবে, ভোট থেকে যাবে। কিন্তু আমাদের এখানে এক্সট্রিম যে ডানপন্থা, র্যাডিক্যাল রাইট বা ফার রাইট, সেইটার উত্থানের প্রবণতাও দেখছি আমরা। আমার কাছে ওইটা র্যাদার খুবই অ্যালার্মিং। আর আমি আমাদের যে ট্রেডিশনাল যে কনস্টিটিউশনাল ডানপন্থা, এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে, আমি সেই জায়গায় আসবো। তো ওইটা যদি হয়, ওইটা তো 5 আগস্টের পরবর্তী সময়ে যথেষ্ট দেখেছি আমরা। তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের শোরগোল বেড়েছে, এটা হয়তো আগেই ছিল, কিন্তু শোরগোল বেশি করতে পেরেছে, এবং সরকার খুব টাফ ব্যবস্থা নিতে পারে নাই। বহু ক্ষেত্রে তারা এই কাজগুলো করেছে। সো এটা নিশ্চিতভাবে অ্যালার্মিং। এবং আমি একটা জিনিস কথা বলতে চাই, মানে আমরা তো বিচ্ছিন্ন দ্বীপ না, এবং আমরা যদি গ্লোবাল পলিটিক্স এবং জিও পলিটিক্স না বুঝি, আমরা আসলে এই জটিল পৃথিবীর মধ্য দিয়ে যেতে পারবো না। আমি প্রায় এই উদাহরণ দেই, ইরাক ধ্বংস করার জন্য ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন লাগে নাই, জাস্ট একটা ন্যারেটিভ তৈরি করে ইরাক ধ্বংস করে দেওয়া গেছে। আর আমাদের তো ন্যারেটিভটা তৈরি করার মতো কিছু সাবস্ট্যান্টিভ এভিডেন্স আছে। আপনি এগুলো করতে পারেন। একটা শত্রু দেশ আছে ভারত, ভারতীয়দের শত সমালোচনা করি না কেন, তাদের সফট পাওয়ার অকল্পনীয় রকম বেশি। গ্লোবাল মিডিয়ার বিরাট একটা অংশ তাদের দখলে আছে, এই ন্যারেটিভ তৈরি করে ফেলবে। সো ঝুঁকি আছে। আমি বলছি না বাংলাদেশে ফার রাইটটা অনেক শক্তিশালী হয়ে গেছে। শেষ করবো এটুকু দিয়ে, সময় বেশি নাই। আমাদের যারা কনস্টিটিউশনাল পলিটিক্স করেন, দুটো বড় মানে তুলনামূলকভাবে বড় দলের নাম বলি, জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদেরকে আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে হবে। তারা উভয় শরিয়া আইনের কথা বলেন যদি ক্ষমতায় আসেন। আচ্ছা, আপনি শরিয়া আইন কায়েম করবেন, এবং শরিয়া আইন কায়েম করে আপনি ধরুন জনগণকে বললেন আমাকে ভোট দাও, আমি শরিয়া আইন কায়েম করবো, আমি ক্ষমতায় গেলেন, জনগণ আপনাকে ভোট দিয়ে এনেছে। আপনি কি এই ইলেকটোরাল প্রসেস রাখবেন? খেয়াল করি, এটা খুব জরুরি প্রশ্ন। আপনি আসলেন এবং বললেন শরিয়াতে ইলেকটোরাল প্রসেস নাই, তাই আমি কনস্টিটিউশন অ্যামেন্ড করে আমি এটা বাতিল করে দিলাম। সো আপনি বলবেন আপনার যুক্তি কি? জনগণ আমাকে চেয়েছে, আমি এসেছি। ওই রাজনৈতিক দল কি অপারেট করতে পারে? খেয়াল করুন, আমরা ওকে বলছি তোমাকে যদি জনগণ চায় আসতে দেব, ধরলাম ও আসলো, 10 বছর পর জনগণ ওকে আর চায় না, কিন্তু ওই প্রসেসটা তো বন্ধ করে ফেলতে পারে। সো আমি এই প্রশ্ন রেইজ করতে চাই, এই দলগুলো যারা ইসলামী বললেই তো আপনাকে এক ধরনের শরিয়ার কথা আসছে, আপনাকে ক্লিয়ারলি বলতে হবে আপনি আসলে কি চান, না চান, কোথায় চান, কোন আইন, শরিয়া বললে কতটুকু চান, কোন আইন চান, কোরআনেরই সব আইন চান কিনা। আমাদের সব কোরআনের আইন আমাদের এখানে নাই। আমরা চুরির জন্য হাত কেটে ফেলি না, আমাদের সুদ হারাম না, কোরআনে স্পষ্টভাবে হারাম বলা আছে কোনটা কোনটা করবেন। এবং আবারও বলছি, ইলেকট্রাল প্রসেস থাকবে কিনা এগুলো সব ক্লিয়ার করতে হবে। আপনি আসবেন, এরপর বলবেন যে ইসলামী শরিয়াতে তো মানে কোনো ধোঁয়াশা রেখে না, কারণ যদি সেটা হয়, যদি উনি বলেন ম্যান্ডেট নিয়ে এসেন ভোট বন্ধ করবো, তাহলে আপনার রাজনীতির অধিকার নাই। এটা হলো জরুরি কথা। কারণ কোনো একটা দল এটা বলার রাইট রাখবে না এই প্রসেসে, তখন আপনি বিপ্লব টিপ্লব করুন, করে পারলে ক্ষমতা দখল করুন। রনি, একই প্রশ্ন। জি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, আমি এখানে আলোচনাটা, এই রাজনীতিতে রাইট উইং লেফট উইং, এই আলাপটা মূলত ঐতিহাসিকভাবে শুরু হয়েছিল ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে।
তো ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে যেভাবে ডিফাইন করা হয়েছিল রাইট উইংকে, ইউরোপে এখনও রাইট উইং ওইভাবে বোঝা হয়। রাইট উইং বলতে বোঝা হয় আপনার এক ধরনের এই মানে ধরেন যেই অংশটা বিপ্লব করলো ফরাসি বিপ্লবে তাদেরকে লেফট উইং বলা হলো, আর যে অংশটা আপনার অলিগার্ক আপনার ধরেন যে পুঁজিপতি এবং ক্ষমতার কাছাকাছি থেকে গেল মানে বুর্জোয়া অংশ, সেটাকে আপনার রাইট উইং বলা হলো, মানে ক্লাসিক্যাল উদাহরণ হিসেবে। পরবর্তী সময়ে জায়েদ ভাই ঠিকই বলছে, এটার মধ্যে এত এত ভেরিয়েশন আসছে এবং এত এত আপনার শাখা প্রশাখা গজাইছে যে ঠিক মোটা দাগে আপনি অমুক রাইট উইং তমুক লেফট উইং এভাবে বলে দেওয়া মুশকিল। তো এখন বাংলাদেশে যেটা হলো, বাংলাদেশের রাইট উইংয়ের চরিত্রটা কি? এখানে দেখেন, যদি আপনি ইসলামী ধারাকে রাইট উইং বলেন সেটা ভুল হবে, মানে গ্রসলি যদি বলেন। যেমন জামাতি ইসলাম একটা ইলেকট্রাল পলিটিক্স করে, এবং জামাতি ইসলামকে মানুষ যে ধরেন ভালোবাসে পছন্দ করে, এর কিন্তু একটা বড় কারণ ইসলামের কারণে। এমন না যে জামাতি ইসলামের ডেমোক্রেটিক প্রসেসের কারণে জামাতকে ভালোবাসে, কারণ আরও তো ডেমোক্রেটিক পার্টি আছে, ভোটের পার্টি আছে সেক্ষেত্রে। ফলে ইসলামের একটা প্রস্তাবনার মধ্যে দিয়ে সে একটা ইলেকট্রাল পলিটিক্স করতে চায়, এই কারণে জামাতকে একটা বড় অংশের মানুষ পছন্দ করে। কিন্তু এখানে ডেফিনেটলি তো, এবং সে একটা মডারেট ইসলাম করতে চায়, তার সাথে রেডিকুলেটির কোনো সম্পর্ক নেই। তো ফলে এটাকে আপনি কি এবং ইলেকট্রাল পলিটিক্স করে, ফলে এটাকে কি আপনি রাইট উইং বলবেন? এটা একটা প্রশ্ন হতে পারে। আবার এক্সট্রিম রাইট উইংয়ের কথা যেটা বলা হলো, বাংলাদেশে এটা থাকলে তো হাসিনা রেজিম এতদিন টিকার কথা না, যদি একদম মিলিটেন্ট রাইট মানে ইসলামী ফোর্স যেটা, এটা দেখা যাচ্ছে না, হাসিনার আমলে অন্তত দেখা যায়নি। এখানে যেটা আছে এটা ফ্যানাটিসিজম। এবার এই ফ্যানাটিসিজমটাকে আপনি যে রাইট উইং বলেন, সেটা কি আপনি বলতে পারবেন কি, একটু চিন্তা করতে হবে। এবং এই ফ্যানাটিসিজম কারা তৈরি করছে? এই ফ্যানাটিসিজমকে যদি আপনি রাইট উইং বলেনও, তর্কের খাতিরে ধরে নিলাম যেটা একটা রাইট উইং আপনি বলতেছেন, তাইলে এই রাইট উইং ড্রিভেন বাই লেফট উইং। এখানে লেফট বুদ্ধিজীবী যারা তথাকথিত আপনার ধরেন যে আপনার আরবান সাধু টাধু যারা, হ্যাঁ, যাদের বিভিন্ন বেশভূষা দেখে আপনি মনে করেন যে বিশাল দার্শনিক হাজির হয়েছে, জান্নাত থেকে পালাই আসছে মনে হবে দেখলে, এরাই তো এই ফ্যানাটিসিজমকে উস্কায় এখানে এই জায়গায় নিয়ে আসছে। এখন আপনার এবং এদের বন্ধু বান্ধবরাই এখন বিভিন্ন মিডিয়াতে বইসা হ্যাঁ রাইট উইংয়ের কথা বলতেছে। বাংলাদেশে ইউরোপের সেন্সে যেটা ফ্যাসিবাদের সাথে লিঙ্ক, ওইরকম কোনো রাইট উইং নাই, থিওরিটিক্যালি আপনি বলতে পারবেন না। কেননা এইখানে তো হাসিনার আমলে 15 বছর টুপিদারি দেখলে পিটায় মারা হয়েছে, এখানে তো নির্যাতিত ছিল এই অংশটা, এবং এখানে অভ্যুত্থানের মধ্যে দিয়ে হ্যাঁ রাইট উইং শক্তিশালী হয়েছে, এবং এটা রাইট উইংয়ের অংশগ্রহণ ছিল। অভ্যুত্থান তো কোনো ইডিওলজি ছিল না, রাইট উইংও ছিল এখানে, কিন্তু কোন অর্থে ছিল? এখানকার রাইট উইং তো ভাই 15 বছরের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার, তার মানবিক অধিকার, রাইটসের জন্য আন্দোলন করতেছে। ফলে ইউরোপে যেরকম রাইট উইং বলতেই একটা ফ্যাসিস্টিক আপনার ক্ষমতা কাঠামোর সাথে সংযুক্ত একটা ফোর্সকে বোঝানো হয়, বাংলাদেশের রাইট উইং তো মেইন স্ট্রিমই না, ওর তো কোনো অধিকারই ছিল না, তো তৃতীয় শ্রেণীর নাগরিক আকারে ছিল এখানে। হ্যাঁ, তো ফলে সেদিক থেকে আমি শেষ করি, এই জন্য আমাদের এখানে যদি আপনি এইভাবে একটা রাইট উইংকে ডিফাইন করে ফেলেন, তাহলে আপনি এই যে ফ্যানাটিসিজমকে ব্যবহার করে স্যার আপনাকে আরও 5 বছর 10 বছর দেখতে চাই, হ্যাঁ, কিয়ামত পর্যন্ত থাকেন, এই মডেল যে উস্কানো হয়, হ্যাঁ, এবং নির্বাচন আসলে মাফিয়ারা ক্ষমতায় আসবে, ও নিজে যে একটা বড় মাফিয়া, এটার কোনো খবর নাই তার। ফলে এই যে জনগণকে আন্ডারমাইন করার জন্য সবসময় একটা ফ্যানাটিসিজম, একটা হুজুকেপনা উস্কায়া দিয়ে এখানে যে রাজনীতিটা করা হয় এবং ক্ষমতাটা ক্যাপচার্ড বাই এলিট রেখে দেওয়া হয়, সেই প্রক্রিয়াকে আমাদের হাত দিতে হবে এখানে। এই জন্য আমরা বলছি অভ্যুত্থানের পরে রাজনীতিটা কী হবে। অভ্যুত্থানের পর ডেফিনেটলি রাইট উইং থাকবে, ডেফিনেটলি লেফট উইং থাকবে, কিন্তু সেটা থাকবে সমাজে। ইভেন গণতন্ত্রকে আপনি যদি একটা ইডিওলজি আকারে চর্চা করেন, ইট বিকাম ফ্যাসিস্ট, ইট বিকাম ফ্যাসিজম। হাসিনা একবারও তো বলে নাই আমি ফ্যাসিস্ট, সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা বলছে। ফলে এই জন্য আমরা বলছি রাষ্ট্র হবে ভ্যালু বেসড, ইডিওলজি থাকবে সমাজে। আমরা এমন একটা রাষ্ট্র কায়েম করতে চাই যেখানে ইডিওলজির ভিত্তিতে রাষ্ট্র আমাকে, আমার পরিচয়ের ভিত্তিতে আমাকে চিহ্নিত করবে না, বিচার করবে না, আমাকে সে ট্রিট করবে নাগরিক হিসাবে। এই জন্য আজকে আমরা যদি হরে ধরে রাইট উইংয়ের কথা এভাবে বলি, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের এই সমাজে যে একটা ফেথ ফ্রিডম ভিত্তিক রাষ্ট্র আপনার লাগবে। টুপিদারির কারণে আপনি কাউকে অসম্মানিত করতে পারেন। আবার কেউ ধরেন আপনার রবীন্দ্রসঙ্গীত করতে চায়, বা ধরেন তার যে তথাকথিত ট্রাইবাল বাঙালি সংস্কৃতি করে, একটা ট্রাইব, পাহাড়ি একটা ট্রাইব, অন্য একটা ট্রাইব, এই ধরনের বিভিন্ন ট্রাইবের সংস্কৃতিও আপনার থাকতে হবে, তাদের অধিকারও থাকতে হবে, কিন্তু আপনি কোনোটার সুপ্রিমেসি চর্চা করার সুযোগ, রেইনবো নেশন, রেইনবো নেশন আপনার, এটা হলো যে এটাকে বলে ভ্যালুস প্লুরালিটি।